সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নমস্কার, সায়ন্তনীর সাতছাত্র চ্যানেলে আমি সায়ন্তনী নাকি ঋতুপর্ণা, আপনারাই বলুন না, আমাকে কি একটু ঋতুপর্ণা লাগছে? চলে আসলাম নিজের রূপে। নিজেকে ঋতুপর্ণা বলে পরিচয় দিতে একটু তো অসুবিধা হচ্ছে। বলিউডের মহানায়িকা তিনি, তার সঙ্গে কি আমার তুলনা খাপ খায়? আমি হলাম গিয়ে যাকে যেটা হতে পারবো না সেটা চেষ্টা করার কোনো দরকার নেই, যেটা পারি সেটাই শুরু করা যাক। তাই দেরি না করে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে। বন্ধুরা, বাংলার বুকে শ্রেষ্ঠ অভিনেত্রী কিংবা মহানায়িকা বলতে ছোট থেকে বড় আমরা কাকে চিনি কিংবা কার নামটা সবার আগে মনে আসে? ঠিক ধরেছেন, অভিনেত্রী সুচিত্রা সেন। তার অভিনয়ের দক্ষতা, তার কথা বলার স্টাইল, তার এক্সপ্রেশন কোনো দিনই কি আমরা বলতে পারবো? হয়তো মনে মনে তাকেই আমরা একমাত্র মহানায়িকা বলে আজও মানি। তবে বর্তমান যুগে নায়িকা নায়িকা নয়, মহানায়িকা হলেন আমাদের ঋতুপর্ণা। স্ট্রাগলের মধ্যে থেকে কি দক্ষতার সাথে একটার পর একটা হিট সিনেমাতে ঋতুপর্ণা দেবী কাজ করেছেন, তবেই কিনা আজ মহানায়িকার তকমাটা পেয়েছেন। আর আপনারা শুধু শুধু তাকে নিয়ে সমালোচনা করেন না, আপনারা না, আমাদের মতো কিছু ছেদ ইউটিউবার আছে যারা তাদের নিয়ে সমালোচনা করে। নিজেরা তো কিছু করতে পারি না, তাই কি আর করি বলুন? এদেরকে নিয়েই আমাদের রুজি রোজগার চলে, তাই বেছে নিচ্ছি এই পথটা। এটাই যে ভালো পারি, বিশ্বাস করুন। আজও বাংলা চ্যানেল ঘোরাতে ঘোরাতে যদি এই সিনেমা মানে এই ঋতুপর্ণার পুরোনো সিনেমাগুলো চোখের সামনে পড়ে, ঠিক কি মনে হয় বলতে পারবো না। আপনাদের ঠিক কি মনে হয় একটু জানাবেন না? বর্তমান যুগে মহানায়িকা হতে গেলে শুধুমাত্র অভিনয়ের দক্ষতা যে প্রয়োজন তা কিন্তু নয়। দেখুন তাহলে যোগ্যতা কাকে বলে। হাসলে যে মিষ্টি করে, হাসলে যে মিষ্টি করে, হাসলে যে মিষ্টি করে। জিও ঋতুদি, জিও, একেই বলে যোগ্যতা, ট্যালেন্ট। বুঝলেন, ট্যালেন্ট আপনার আমার সবার মধ্যেই ট্যালেন্ট থাকে না। আর থাকে না বলেই বোধহয় আমাদের মতো ছেদ লোকগুলো এত হিংসা করে। এই বয়সেও যেভাবে আমাদের মহানায়িকা দিদি নিজেকে উতলে উতলে ফেলছেন মহামান্য রাজ্যপালের সামনে, তারপরেও যে রাজ্যপাল মহাশয় ওখানে স্থির অবস্থায় রয়েছেন, এটাই অনেক। তবে হ্যাঁ, ভাগ্যিস তার চোখে কোনো ট্রান্সপারেন্ট চশমা আমার মতো নেই, কালো চশমা। তাই বোধহয় দেখেও না দেখার মতো করে নিজেকে কন্ট্রোল করে নিলেন। তবে দিদি, যাই বলো আর তাই বলো, তুমি চেষ্টা করেছো অনেকবার, অনেকটাই কাছে যাওয়ার, আরো কাছাকাছি, আরো কাছে এসো। আমার মনে হয় আর এক আধবার চেষ্টা করলেই রাজ্যপাল বুঝতে পারতেন তার সেই মুহূর্তে ঠিক কি করা উচিত। চুপচাপ হয়ে যাচ্ছে গুরু। ঋতুদি, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনার উপর কোন রকম রাগ, ক্ষোভ, হিংসা, প্রতিহিংসা কিচ্ছু নেই। কারণ কোনোদিন আপনি আমার কোনো ক্ষতি করেননি, করবেন কি করে? আমি কোথায় আর আপনি কোথায় সেটাও তো ভাবতে হবে। রাগ কোথায় জানেন? কিছুদিন আগে আমি ঋতুপর্ণাদিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে ওই ইডি তলব করেছিল ঋতুদিকে, সেই বিষয় নিয়ে আর কি। তাতে করে ঋতুদির কোনো ভক্ত আমাকে অনেক কথা শুনিয়েছে, মানে আমারই কোনো দর্শক বন্ধু কমেন্টে লিখেছিল, ঋতুদিকে নিয়ে কথা বলার আগে তার মতো যোগ্য হয়ে দেখা, তারপর কথা বলতে আসিস। বলি কি, নামটা বলবো না, থাক। সে যখন নিজে থেকেই তার মেসেজ ডিলিট করে দিয়েছে, আলাদা করে আর নাম নিয়ে তাকে বিব্রত করতে চাই না। তবে নিশ্চয়ই সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, বুঝতে পারবে ঢিলটা আমি ঠিক কেন তাকে মারছি। যদি না বুঝে কি করব, বুঝিয়ে বলি, কি বলুন? চলুন তাহলে। আচ্ছা, ঋতুদি যেটা করলেন, মানে এটা কি যোগ্যতা বিচার করে? মানে এটা কেউ যোগ্যতা বলে? এই যোগ্যতা অর্জন করতে গেলে ঠিক কোন স্কুলে ভর্তি হতে হয় কিংবা ঠিক কোন পাঠ্য বইটাকে ফলো করতে হয় বলবেন? ও মশাই বলুন না, কমেন্টে তো অনেক বড় বড় কথা বলেছিলেন, এখন কি পগার পার? যে ট্যালেন্ট আমার নেই তাকে শুধু শুধু ঘষে মেজে চকচকে করে প্রস্তুত করা কি আমার সাজে? ওটা ঋতুদিকেই সাজে। আমাদের মতো ছাপোষা সাধারণ মানুষের কি বা যোগ্যতা আছে? বড়জোর অন্যায়ের প্রতিবাদ করা, ঠিকটাকে ঠিকভাবে বলা, ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, বড়জোর এই ছোট খাটো ট্যালেন্ট নিয়েই তো আমরা বেঁচে আছি। ঋতুপর্ণাদির মতো কি আর আমাদের এক্সট্রা ট্যালেন্ট আছে? মনে আছে নিশ্চয়ই আপনাদের, তিলোত্তমা হত্যার পর সারা বিশ্ব যখন প্রতিবাদ করছিল, সারা বিশ্বের মানুষের মধ্যে যখন প্রতিবাদের আগুন জ্বলছিল, তখন সবার আগে
ঋতুপর্ণা এবং ঋতুপর্ণার মতো টলিউডের কিছু নায়ক নায়িকা যারা কিনা সাধারণ মানুষের জন্যই পরিচিত, সাধারণ মানুষের কারণেই আজ নিজেদেরকে স্টার মনে করে, সবার আগে তারাই পেছন ঘুরে পালিয়েছিল। একটা মেয়েই তো মারা গেছে, না হয় একটু নৃশংসতা বেশি হয়েছে, তাতে আমাদের কি যায় আসে? যদি প্রতিবাদ করলে উল্টে বুমেরাং হয়ে আমাদের কাজের ক্ষেত্রে কোনো ক্ষতি হয়, হয়তো এরকমই চিন্তা ভাবনা নিয়ে তারা পেছন ঘুরে পালিয়েছিল। কিন্তু বেগতিক দেখে ঋতুপর্ণা দেবী রূপটাকে বদলে ফেলেছিলেন। হঠাৎ করে শ্যামবাজারে প্রতিবাদ মিছিলে দেখা যায় তাকে। ঠিক তখনই সাধারণ মানুষ এই চালটা বুঝতে পেরে যায়, বুঝেই গো ব্যাক স্লোগান দিতে থাকে। বাধ্য হয়ে যখন পাবলিকের চাপে পড়ে তাকে ফিরে যেতে হয়, রটানো হয়, তাকে জোর জবরদস্তি করা হয়েছিল। আপনারাই বলুন, যে মানুষগুলো নিজেদেরকে উজাড় করে দিতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে তাদের মুখে জোর জবরদস্তি, এই কথাটা কি মানায়? আপনারাই বলুন। আমি একটা উদাহরণ দিই। ধরুন কোনো গোয়ালা বাড়ি বাড়ি দুধ দিয়ে বেড়ায়, সে নিজে থেকে বাড়ি বাড়ি দুধ দিচ্ছে পয়সার বিনিময়, কিন্তু সে যদি বলে আমি স্বেচ্ছায় দুধ দেব, পয়সা নেব না, তাহলে কি জোর করার প্রয়োজন পড়ে? আপনারা কি বলেন? হ্যালো নন্দিদি, এইমাত্র ভিডিওটা যেটা আমি দেখালাম, ক্লিপটা দেখলে তো ছেলেটা কিরকম ভাবে তাকিয়ে রয়েছে আমাদের মহানায়িকা ঋতুপর্ণা দিদির বুকের দিকে? এটা কি ঠিক করেছে? তুমি তো সব সময় ছেলেদের হয়ে কথা বলো, এটা দেখে তুমি কি বলবে? কি বলছো? এখানে ছেলেটার কোনো দোষ নয়, মানে তুমি যদি ওই জায়গায় থাকতে তুমিও তাকাতে। ও কিন্তু কেন? আমি তো মনে করি একটা মেয়ে নানা রকম ড্রেস পরতেই পারে, যেখানে উনি একজন টলিউডের বিখ্যাত অভিনেত্রী, শুধু তাই নয় মহানায়িকা, উনি যোগ্য বলেই ওনার যোগ্য জায়গাটাকে মেনটেন করাটা একটা প্রয়োজনীয়তার মধ্যে পড়ে। ও আচ্ছা আচ্ছা, মানে নিজেকে যেভাবে প্রদর্শন করবে সেভাবেই লোকে গিলবে, এটাই বলছো তুমি? আসলে আমরা তো সবসময় এটাই ভাবি, ছেলেটাই বুঝি ইচ্ছাকৃত ভাবে কিছু করেছে, ছেলেটারই দোষ, হ্যাঁ ছেলেটারই নজর খারাপ, ছেলেটাই খারাপ কাজ করেছে। যাক, ভালো করলে, তুমি আমার ভুলটা ভাঙিয়ে দিলে, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। পরে আবার কথা বলবো, ঠিক আছে? বললেন তো নন্দিদি কি বললো? ও ঠিক করে বুঝতে পারেননি? ঠিক আছে, আমি শর্টে বুঝিয়ে দিচ্ছি। নন্দিদি এই ভিডিওটা দেখার পর বললেন, তিনি একজন মেয়ে হওয়া সত্ত্বেও তার সামনে যদি কেউ এভাবে আসে, তারও নাকি নজরটা ওইখানেই যাবে, তাই তিনি কোন রকম ভাবে ছেলেটার দোষ একতরফা দিতে পারছেন না। এছাড়াও তিনি বললেন, বিখ্যাত মানুষ বলেই তার সেটা মনে রাখাটা অনেক বেশি জরুরি, যে তাকে কিভাবে চলাফেরা করতে হবে। এবার আপনারা কি বলেন বা আপনাদের মতামত কি আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। একজন মহানায়িকার মধ্যে আর কি কি ট্যালেন্ট থাকা প্রয়োজন, তারও একটা নমুনা আবারও আপনাদের মনে করে দিই। অ্যালেক্সা, হয়ে যাক মিউজিক। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধে ধূপ জেলে আসনে পেতেছি, প্রদীপ জেলে দিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে থাকো আমারই ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। কি তোমরা হাসছো? একজন মহানায়িকার মধ্যে কত ট্যালেন্ট থাকা প্রয়োজন, এটা দেখার পরও তোমাদের হাসি পাচ্ছে? তোমরা কি মনে করেছো যে শঙ্খটা উনি বাজালেন সেটা আমার তোমার ঘরের ফু দিয়ে বাজানো শঙ্খ? না, এইখানেই তোমরা ভুলটা করো। আগে জেনে তো নাও শঙ্খটার নাম জল শঙ্খ। এখন ভেবে দেখো, ত্রিভুবনে যে শঙ্খ একমাত্র ঋতুপর্ণা দিয়ে বাজাতে পেরেছিল, তার মানে তার প্রতিবাদটা কতটা চরম প্রতিবাদ ছিল, এতটাই চরম প্রতিবাদ ছিল যে জল শঙ্খ পর্যন্ত বেজে উঠেছিল। হ্যাঁ, অ্যালেক্সা সাহায্য করেছিল, সেটা আলাদা কথা, কিন্তু তার চেষ্টাটা সেটা তোমাদের চোখে পড়লো না? আচ্ছা তোমরা একটা কথা বলো তো, ফেসবুক ইনস্টাগ্রামে যে শরীর দেখিয়ে ভিডিও প্রচার চলছে, রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে এমন কন্টেন্ট চুজ করে, যেগুলো কন্টেন্টের মধ্যেই পড়ে না, সেই ধারণা বা সেই দৃষ্টিকোণ কোথা থেকে তৈরি হচ্ছে? আছে সাহস সেই আসল জায়গায় আঘাত করা? নেই, কারণ শক্তের ভক্ত নরমের জম আমরা প্রত্যেকে। ঠিক সেই কারণে যেখানে আঘাতটা করলে এই সব চক্র বন্ধ হয়ে যায়, সেখানে কিন্তু আমরা কথা বলার সাহস রাখতে পারি না। কথা বলি কোথায়? নরম জায়গায়, যাদের করার কিছুই নেই। আরে বলি কি, সমাজটা তো কারো কেনা নয়, সেটাকে স্বচ্ছ করা যে আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। তাই শুরুটা সেখান থেকে হোক যেখান থেকে ভারতীয় সভ্যতার খুন করা হচ্ছে।